বিসমিল্লাহির রহমানির রহিম রবিজিল আনমার বিহাবিহি। আজকে আমাদের আলো প্রতিফলনের পার্ট 2 তে আমরা গোলীয় দর্পণ নিয়ে জানবো। কি নিয়ে জানবো? গোলীয় দর্পণ নিয়ে জানবো। তো গোলীয় দর্পণের প্রথম কিছু কনসেপ্ট নিয়ে জানবো, সেটা হলো সংজ্ঞা। খুব ভালো করে আমরা খেয়াল করি। আমাদের গোলীয় দর্পণ হলো মানে দর্পণটা যে গোলকের অংশ বিশেষ তাকে গোলীয় দর্পণ বলে। দর্পণটা যে গোলকের অংশ বিশেষ তাকে কি বলে? গোলীয় দর্পণ বলে। অর্থাৎ আমাদের একটা দর্পণ আছে, এটা হলো কিয়া, এটা হলো গোল, এটা কিয়া এবং গোল। তাহলে এটাকে যদি আমরা যদি ভাগ করিয়ে নেই, ভাগ করলে আমরা এখানে মাঝখান দিয়ে ধরলাম, এটা কেটে ফেললাম, মাঝখান দিয়ে কইলাম কেটে ফেললাম। তাই এটা দুইটা পার্ট থাকে। গোলকের ভিতর পার্ট আর বাইরের পার্ট তো আছে না? তো ভিতরের পার্টকে বলে অবতল, বাইরের পার্টকে বলে উত্তল। এটাকে বলে অবতল, এটাকে বলে উত্তল। এটাকে বলে অবতল, এটাকে বলে কিয়া উত্তল। এটাকে বলে অবতল, এটাকে বলে উত্তল। মনে থাকবে না এটা? ভিতরের পার্ট অবতল, বাইরের পার্ট উত্তল। ভিতরে যদি দর্পণ, ভিতরে কাজ করলে অবতল দর্পণ, বাইরে কাজ করলে উত্তল দর্পণ। ভিতরে কাজ করলে অবতল দর্পণ, বাইরে কাজ করলে উত্তল দর্পণ। ভিতরে কাজ করলে অবতল দর্পণ, বাইরে কাজ করলে উত্তল দর্পণ। কথা কি বোঝা গেছে? বহুত কথা বন্ধু, তুমি জাস্ট এই জিনিসটা করতেছো। দিস ইজ টোটালি খারাপ, ঠিক আছে? তাইলে অবতল আর উত্তল, কথা ক্লিয়ার? এখন আমার এখানে এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের যেটা কেন্দ্র, ওই কেন্দ্রকে বলবো আমরা বক্রতার কেন্দ্র। ওই কেন্দ্রকে আমরা কি বলবো? বক্রতার কেন্দ্র। সি মানে হলো বক্রতার কেন্দ্র। সি মানে কি? বক্রতার কেন্দ্র। সি মানে আলোক কেন্দ্র। সি মানে কি? আলোক কেন্দ্র। সি মানে বক্রতার কেন্দ্র। সি মানে কি? আলোক কেন্দ্র। সি মানে বক্রতার কেন্দ্র। সি মানে কি? আলোক কেন্দ্র। এখন এই যে দর্পণের ক্ষেত্রে দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরুবিন্দু। দর্পণের মধ্যবিন্দুকে কি বলে? মেরুবিন্দু। দর্পণের মধ্যবিন্দুকে কি বলে? মেরুবিন্দু। দর্পণের মধ্যবিন্দু কি বলে? মেরুবিন্দু বলে। উত্তল দর্পণের ক্ষেত্রে সবচেয়ে উপরের বিন্দু হলো মেরুবিন্দু। অবতল দর্পণের ক্ষেত্রে সবচেয়ে নিচের বিন্দু হলো মেরুবিন্দু। কথা কি বোঝা যাচ্ছে? উত্তল দর্পণের ক্ষেত্রে সবচেয়ে উপরের বিন্দু হলো মেরুবিন্দু। অবতল দর্পণের ক্ষেত্রে সবচেয়ে নিচের বিন্দু হলো মেরুবিন্দু। কিন্তু কোনো কাম নাই, এই কারণে আমরা মেরুবিন্দুকে এটাই দেব। অর্থাৎ দর্পণের মধ্যবিন্দুকে মেরুবিন্দু বলে। দর্পণের মধ্যবিন্দুকে মেরুবিন্দু বলে। কথা কি বোঝা যাচ্ছে? বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা বক্রতার ব্যাসার্ধ। বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা বক্রতার ব্যাসার্ধ। দর্পণের কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাকে কি বলে? বক্রতার ব্যাসার্ধ। এটাকে আর দ্বারা ভাগ করা, মানে কি? বক্রতার ব্যাসার্ধ। আর মানে কি? বক্রতার ব্যাসার্ধ। কথা কি মনে থাকবো? মনে থাকবে কিনা? এবার আসেন, এই বক্রতার ব্যাসার্ধ, এটাকে যদি আমরা একটা অক্ষ হিসেবে কল্পনা করি, কি হিসেবে কল্পনা করি? অক্ষ হিসেবে। অর্থাৎ বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু পর্যন্ত যদি এটাকে কোনো একটা অক্ষ হিসেবে কল্পনা করা হয়, এই অক্ষের নাম হলো প্রধান অক্ষ। এটার নাম কি? প্রধান অক্ষ। তাহলে এখান থেকে একটা জিনিস আসছে, এটার নাম কি? প্রধান অক্ষ। এটার নাম কি? প্রধান অক্ষ। তবে বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু, বক্রতার কেন্দ্র থেকে এই দর্পণের যে কোনো বিন্দু, ধরলাম এ, ধরলাম বি, এই যে এদেরকে যদি অক্ষ হিসেবে কল্পনা করে, মেরুবিন্দু বিন্দু অন্য যে কোনো বিন্দুকে অক্ষ হিসেবে যদি কল্পনা করে, তাহলে ওটার নাম হলো গুণ অক্ষ। ওটার নাম কি? গুণ অক্ষ। অর্থাৎ এই গুণ অক্ষ মানে কি? ধরলাম সি এ, সি বি, এগুলা সি থেকে বিন্দু দূরত্ব, এই কোনো দর্পণে জাস্ট একটা বিন্দু, বি একটা দর্পণ একটা বিন্দু, তাহলে যে কোনো বিন্দু থেকে যে দূরত্ব, এগুলো হলো অক্ষ। পি বিন্দু থেকে যে দূরত্ব, এটা অক্ষ। কিন্তু মেরুবিন্দু হওয়ার কারণে এটা হলো প্রধান অক্ষ, এগুলো মেরুবিন্দু না হওয়ার কারণে এগুলো হলো গুণ অক্ষ। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? আপনারা এটা কোনো একটা তল হিসেবে চিন্তা করতে চাই। তো যেটা এটা হলো গুণ অক্ষ। গুণ অক্ষ জানার জন্য লাগে, পরীক্ষায় আসে। তো এরপরে আর কি লেখা আছে? এরপর আমাদের প্রধান অক্ষ গেল, বক্রতার ব্যাসার্ধ গেল, বক্রতার প্রধান অক্ষ, গুণ অক্ষ গেল। তারপর হলো কি? তারপর হলো প্রধান অক্ষ এবং বক্রতার কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা বলছি বক্রতার ব্যাসার্ধ, তার অর্ধ দূরত্বকে বলে ফোকাস দূরত্ব। আর অর্ধ দূরত্ব কি বলে? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব এফ দ্বারা বসাবো, কি দ্বারা? এফ দ্বারা। ফোকাস দূরত্ব। আর এটা কোন সময় প্রধান ফোকাস বলে, কি বলে? প্রধান ফোকাস বলে। আর ফোকাস দূরত্ব থেকে মেরুবিন্দু পর্যন্ত যে দূরত্ব আছে, এই দূরত্বটা যদি আমরা অক্ষ হিসেবে কল্পনা করি বা তল হিসেবে কল্পনা করি, তখন এটার নাম হয়ে যায় ফোকাস তল। এটার নাম কি হয়ে যায়? ফোকাস তল। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? অর্থাৎ দর্পণের বিভিন্ন যে সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো এখানেই শেষ। এখন শুধু দেখবো দর্পণগুলোতে আলো কিভাবে যায়, আলো কিভাবে আসে। তো আমরা যখন দর্পণে এই সংজ্ঞাগুলো শিখে আসবেন। এই দর্পণ, আমাদের দর্পণ দুইটা, একটা উত্তল একটা অবতল। এইটা যদি আমরা দিই, এটা নাম হলো উত্তল। এটা যদি আমরা দিই, এটা নাম হলো এটা নাম অবতল, এটা নাম উত্তল। ভিতরে কাজ করবে, বাইরে প্যারা লাগানো আছে। কোন একটা দর্পণের
আমরা যদি এভাবে যদি কাজ করে দিই এটা বলে সিলভারিং করা বা প্যারা লাগানো গ্লাস গুলো যায় আয়না তোমার যে ডক সর ঠিক আছে তোদের ডকটা সাইবের সময় স্কিনে দিয়ে সাইবে কিনে লাল করা থাকে এটাকে বলে সিলভারিং বা রূপা লাগানো কি লাগানো রূপার প্রলেপ লাগানো বা প্যারা লাগানো বা গিয়া প্যারা লাগানো কথা বোঝা গেছে তো সেটাই হোক এখন সিলভারিং করা কোন পাশে দেখবো যে কাজ যে পাঁচটা কাজে লাগাইতাম না তুই যদি কস আর স্যারও যদি সিলভারিং এর যাই চাই তুই সাপ তুই তোরে দেখবি আর তোরে তুই দেখবি কথা বোঝা গেছে এবার এই যে এটা হলো বাইরে প্যারা লাগানো বাইরে কিয়া উত্তল বাইরে কিয়া তাহলে এটা অবতল দর্পণ এটা ভিতরে প্যারা লাগানো ভিতরে কিয়া অবতল তাহলে বাইরে কাজ করবে তাহলে এটা কিয়া উত্তল উত্তল দর্পণ মানে বাইরে কাজ করবে অবতল দর্পণ মানে ভিতরে কাজ করবে তাহলে এই যে দর্পণের যে এটা হলো বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্র প্রধানত আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা যেমনে আসে যেমনে যায় তেমনে ফিরে আসে প্রতিফলনের নিয়ম তিনটা কয়টা তিনটা প্রথম নিয়ম হলো আলোক রশ্মিকে যেভাবে ফালানো হবে ঠিক আছে সে তাকে যদি বক্রতার কেন্দ্র দিয়ে ফালানো হয় তাহলে সে বক্রতার কেন্দ্র দিয়ে ফেরত যাবে একটা নিয়ম দ্বিতীয় নিয়ম যদি প্রধান অক্ষের সমান্তরালে ফালানো হয় কিসে তাহলে প্রধান ফোকাস দিয়ে যাবে কোথায় দিয়ে যাবে প্রধান ফোকাস দিয়ে এটা দুই নম্বর নিয়ম উত্তর ধর্মের ক্ষেত্রে সেম যদি কোন একটা আলোক রশ্মি এভাবে ফালানো হয় সে যদি সেভাবে ছিটে যায় তার মানে তুমি এটা আলোক কেন্দ্র দিয়ে গেছে বা বক্রতার কেন্দ্র দিয়ে গেছে আর কোন আলোক রশ্মিকে যদি প্রধান অক্ষের সমান্তরালে ফালানো হয় তাহলে সেটা কোন একটা পথে কি হয় প্রতিফলিত হয় পিছন দিকে বর্ধিত করলে দেখা যায় যে এটা কোথায় দিয়ে যায় প্রধান ফোকাস দিয়ে যায় কোথায় দিয়ে যায় প্রধান ফোকাস দিয়ে যায় কথা বোঝা গেছে আর আরেকটা ঘটনা হলো কি আমি যদি প্রধান ফোকাস দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত করি কোথায় দিয়ে প্রধান ফোকাস দিয়ে যদি আমি যদি আপতিত করি তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয় প্রধান ফোকাস দিয়ে আপতিত করলে প্রধান অক্ষের সমান্তরালে কি হবে প্রতিফলিত হবে তাহলে আরেকটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত করি তাহলে ধরলাম যে এই যে সরি এই যে প্রধান ফোকাস দিয়ে যদি আমরা পালাই তাহলে ধরলাম যে এখান থেকে একটু তোল দর্পণ একটা আলোক রশ্মি ভাবে আসতেছে আসার পর দেখলাম যে এভাবে চলে আছে তাহলে এটা কি এদেরকে পিছন দিয়ে বর্ধিত দেখা যাবে এটা প্রধান ফোকাস দিয়ে যাবে কথা বোঝা গেছে তো যেরকম এটারও নিয়ম তিনটা বক্রতার কেন্দ্র দিয়ে গেলে বক্রতার কেন্দ্র দিয়ে আসবে প্রধান অক্ষের সমান্তরাল ফালানো হলে প্রধান অক্ষের সমান্তরাল ফালানো হলে প্রধান ফোকাস দিয়ে যাবে আর প্রধান ফোকাস দিয়ে ফালালে প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে অর্থাৎ যে পথে যাবো সবাই সেই পথে ফিরে যাবে এই পথে এসে এই পথে ফিরে গেছে প্রধান অক্ষের সমান্তরাল ফালানো হচ্ছে প্রধান ফোকাস দিয়ে গেছে আর প্রধান ফোকাস দিয়ে যেহেতু গেছে তাহলে হিন্দি হাঁটাইলে আবার আগে জানি সামনে যাবে কথা কি বোঝা গেছে তাহলে আমরা কাজ করছি কি নিয়ে সংজ্ঞা এবং প্রতিফলনের নিয়ম নিয়ে সংজ্ঞা এবং বাসায় এটা ভালো করে পড়ে আসবেন এটা কাজ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ